শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি, আমি তৌহিদ হোসেন। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল 11 সেপ্টেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভা শেষে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্যবিধি মেনে আগামী 17 অক্টোবর থেকে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় খোলা হবে। তবে তার আগে কোন বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষক বা শিক্ষার্থীকে টিকা দিয়েছেন তার তথ্য ছক আকারে ইউজিসিতে পাঠাতে হবে। তার মধ্যে কতজন টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন, কতজন এক ডোজ নিয়েছেন, আবাসিক হলের কতজন শিক্ষার্থী টিকার আওতায় এসেছে, সব তথ্য ইউজিসিকে দিতে হবে। আগামী 7-8 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে টিকাদানের অবস্থান সম্পর্কে একটি সম্পূর্ণ প্রতিবেদন, একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। শিক্ষার্থীদের আলাদা দুটো লিস্ট থাকবেন, যাদের এনআইডি আছে, যাদের এনআইডি নেই। যদি স্বল্প সময়ের মধ্যে এনআইডি পেতে অসুবিধা হয় তাহলে অন্য আইডেন্টিফিকেশনের মাধ্যমে তাদের টিকাদানের ব্যবস্থা করা হবে। করোনায় দেশে আরও 102 জনের প্রাণহানি হয়েছে, শনাক্ত হয়েছে 4698 জন। এই নিয়ে মোট মৃত্যু 25,729। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 13.7%। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয় 34,111টি। এ পর্যন্ত শনাক্ত 14,82,628 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 8,314 জন। মোট সুস্থ 13,97,885 জন। মৃত 102 জনের মধ্যে পুরুষ 52 জন, নারী 50। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসাবে ঢাকায় সর্বোচ্চ 37 জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রামে 24, সিলেটে 13, খুলনায় 8, বরিশালে 6, রাজশাহী ও ময়মনসিংহে 5 এবং রংপুরে 4 জন মারা গেছেন। গাজীপুরের একটি পোশাক কারখানায় করোনা টিকা নেওয়ার পর অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত তাদের আশপাশের হাসপাতালগুলোতে নেওয়া হয়। গাজীপুরের মৌচাক এলাকায় সাদমা গ্রুপের পোশাক কারখানায় সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হয় বৃহস্পতিবার সকালে। টিকা নেওয়ার মিনিট 10 পরই অসুস্থ হয়ে পড়েন কয়েকজন শ্রমিক। এরপরই একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়তে থাকেন। দ্রুত তাদের নেওয়া হয় আশপাশের হাসপাতাল ও ক্লিনিকে। প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও ভর্তি করা হয় অর্ধশতাধিক শ্রমিককে। সিভিল সার্জন বলেছেন তারা সাইকোজেনিক বা মনস্তাত্ত্বিক কারণে অসুস্থ হয়ে পড়তে পারেন। চন্দ্রিমা উদ্যানের কবরে কি জিয়াউর রহমানের লাশ আছে? কেউ কি জিয়াউর রহমানের লাশ দেখেছে? এমন প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চন্দ্রিমা উদ্যানের কবরে যে জিয়াউর রহমানের লাশ নেই সেটা খালেদা জিয়া নিজেও জানেন। জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 75 পরবর্তী সময়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা হয়েছে। শুধু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেই ক্ষান্ত হয়নি ষড়যন্ত্রকারীরা। বাংলাদেশে আসার পর তাকেও বারবার হত্যার চেষ্টা করা হয়েছে। ষড়যন্ত্র এখনও চলছে বলে জানান প্রধানমন্ত্রী। চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে যে মারামারি করলো বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই, জিয়া নাই ওখানে? তারা তো ভালোই জানে। তাহলে আপনার নাটক করে কেন? খালেদা জিয়াও ভালোভাবে জানে। তারা কি দেখেছে কখনো, বা কোনো একটা ছবি দেখেছে? কেউ দেখেনি। এরশাদের মুখ থেকেই শোনা কমব্যাট ড্রেস পরা ছিল। তার জিয়াউর রহমান তখন প্রেসিডেন্ট, তখন তো সে কমব্যাট ড্রেস পরে না। সরকারের নির্যাতনের স্টিম রোলারে গোটা জাতি বিপন্ন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গোরানে করোনা হেল্প সেলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। বলেন, চুরি করার জন্য টিকা নিয়ে সরকার তেলেসমাতি কাণ্ড করছে। আদালত দলীয়করণ করে খালেদা জিয়াকে অন্যায়ভাবে জামিন দেওয়া হয়নি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে মানুষের কথা বলার অধিকার হরণ করা হয়েছে। বিএনপি মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে বাকশাল প্রতিষ্ঠা করেছে। আপনারা ব্যর্থ হচ্ছেন মানুষের জীবন ও জীবিকা রক্ষা করতে। আপনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এই করোনা মোকাবেলা করতে, সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এই টিকা নিয়ে তেলেসমাতি করার কাণ্ডের কারণটা কি জানেন? চুরি করা। তারা টিকা নিয়ে দুর্নীতি করেছে, টিকা নিয়ে ব্যবসা করতে চেয়েছে। মানুষের জীবনকে জিম্মি করে তারা টিকা নিয়ে ব্যবসা করছে।
জিয়াউর রহমানের নির্দেশেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয় এমন অভিযোগ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। তিনি বলেছেন তার স্বাক্ষরে আইনে পরিণত হয় ইনডেমনিটি অর্ডিন্যান্স। বৃহস্পতিবার কৃষিবিদ ইনস্টিটিউটে শোক দিবসের আলোচনা সভায় তিনি কথা বলেন। সে সময় যারা বঙ্গবন্ধু নিরাপত্তায় গাফিলতি করেছিলেন তারাও দায়ী। মন্ত্রী বলেন 15ই আগস্ট রাজনৈতিক নেতারা কোথায় ছিলেন সে সময়ের আওয়ামী লীগ নেতাদেরও কাঠগড়ায় দাঁড়িয়ে ব্যাখ্যা দিতে হবে বলে মন্তব্য করেছেন সম রেজাউল করিম। বলেন যারা মোশতাকের মন্ত্রী পরিষদে যোগ দিয়েছিলেন তারা এই হত্যার দায় এড়াতে পারে না। বঙ্গবন্ধু হত্যার বিচার অসমাপ্ত রয়েছে, এখনো সুযোগ আছে। কমিশন গঠন করে সম্ভব। ফৌজদারি কার্যবিধির 173-3 খ ধারা অনুযায়ী নতুন করে তদন্ত করে ওদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে আবার তাদের অংশের বিচার করাও কিন্তু সম্ভব। আইনে কোথাও কোনো বাধা নাই। চিত্রনায়িকা পরিমণির জামিন আবেদনের শুনানি 2 কার্যদিবসে কেন নিষ্পত্তি করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি KM জাহিদ সারোয়ারের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই রুল দিয়েছেন। একই সঙ্গে আদালত তার জামিন শুনানির দিন ধার্যের আদেশ কেন বাতিল করা হবে না তাও জানতে চেয়েছেন রুলে। গত 4 আগস্ট বনানীতে পরিমণির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মাদক মামলায় 3 দফায় পরিমণিকে রিমান্ডে নেওয়া হয়। বলছে যে এটা 2 দিনের মধ্যে শুনানি করার জন্য, এবং সেই মর্মে 1/9/2021 উনি আদেশ পাস করবেন। মাত্রা অনুযায়ী তাকে আগে বেল দেওয়ার জরুরি ছিল বলে আমাদের কাছে মনে হয়েছে, সেটা কোর্টকে বলেছি আমরা। তো মাননীয় আদালত সেটা বিবেচনায় নিয়েছেন। অবশেষে জাপান থেকে আসা 2 শিশুর বিষয়ে সমঝোতার দিকে এগোচ্ছে মা ও বাবা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে বাচ্চাদের সাথে দেখা করে এই তথ্য জানিয়েছেন তারা। মা নাকানো এরিকো এবং আইনজীবী জানান হাইকোর্টের বাইরেও 2 পরিবার একসাথে বসবেন, বাচ্চাদের জন্য যেটা কল্যাণকর সেই সিদ্ধান্তই নেবেন। বাবা ইমরান শরীফ জানিয়েছেন সেন্টারে থাকার ফলে মানসিকভাবে বিপর্যস্ত ও অসুস্থ হয়ে পড়েছে 2 শিশু। সমঝোতা করতে তিনি আগেই প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু মায়ের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়। তবে সন্তানদের কল্যাণের জন্য যা করতে হবে তাই তিনি করবেন বলে জানিয়েছেন। আইনি প্রক্রিয়ার বাইরেও কিভাবে আলাপ আলোচনা করে সমস্যাটির সমাধান করা যায়, আমি আশা করি স্বল্পতম সময়ের ভিতরেই আমরা কাছাকাছি আসতে পারব। নানান ধরনের সমঝোতা করার সুযোগ আছে, কথা বলার সুযোগ আছে। বাচ্চাদের ভবিষ্যতেই মূল জিনিস। কথা দিয়েছিলেন আমরা বসবো, তো তারপরে আবার ওনারা ক্যান্সেল করে দিয়েছিলেন। আমার খুব মন খারাপ ছিল সেই দিন যখন ক্যান্সেল করেছিলেন ওনারা। তো আজকে অনেক অনুরোধ করে ওনাদেরকে প্লিজ আমরা একটু কথা বলি। কথা বলাতে কিছু যায় আসে না, কোর্টে তো বলেছে আলাপ করো। আপনার বাচ্চারা কেমন আছে এখানে? খুব ডিপ্রেসড। কেন? মন খারাপ খুব। কেন? আমার বাচ্চারা অসুবিধা আছে এখানে। Yes, sure. This is not a 5-star hotel, sure, but at least this place is clean, safe, and the people, secure. And secured. Yes. এদিকে ভারতীয় মায়ের কাছে থাকবে তার 2 বছর 8 মাস বয়সী শিশু। তবে বাবা সপ্তাহে 3 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্তানকে নিজের কাছে রাখতে পারবেন এমন আদেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 2 মাস পর এই বিষয়ে অগ্রগতি জানাতে বলা হয়েছে, আর ওই সময় এই বিষয়ে শুনানিও হবে। যেহেতু ওই শিশুর বাবা মায়ের বিচ্ছেদ হয়েছে, তাই তার মা থাকবেন আইন ও সালিশ কেন্দ্রের ভিকটিম সাপোর্ট সেন্টারে। 2017 সালে ভারতের হায়দ্রাবাদের এক নারীকে পছন্দ করে বিয়ে করেন ঢাকার বারিধারার এক ব্যবসায়ী পরিবারের সন্তান। 2 মাসের জন্য দিয়েছে। বাচ্চাকে বাবা দেখতে পারবেন সপ্তাহে 3 দিন 9টা থেকে 6টার মধ্যে, এবং ওনারা অনেকবার বলছিলেন, তো কোর্ট বলেছেন আপনারা একটা সমঝোতায় চলে যাওয়ার চেষ্টা করেন। ওরা অবশ্য আমাদেরকে আজকে খুব ইনসিস্ট করছেন। আফগানিস্তানে আটকে পড়াদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে নির্দিষ্ট করে কিছু না জানালেও সুযোগ সুবিধা অনুযায়ী তাদের দেশে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। বৃহস্পতিবার বিকালে ইস্কাটনের বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন 6 সপ্তাহ আগেই আফগানিস্তানে থাকা বাংলাদেশিদের সতর্ক করা হয়েছিল, সেখানে বাংলাদেশের মিশন নেই। উজবেকিস্তানের মিশন পুরো বিষয়টি দেখভাল করছে, যে কারণে কিছুটা হলেও জটিলতা আছে। ওখানে যারা ঝামেলা করলো তারাই মানুষ মারলো, 1,80,000 না কত লোক মারা গেছে, সেইগুলো হিউম্যান রাইটস ভায়োলেট হয় না। আর এখন কিসের থেকে পড়ে গেছে, প্লেন থেকে পড়ে গেছে, ওইটাই বড় হিউম্যান রাইটস হয়েছে। কিন্তু পরিস্থিতি যারা তৈরি করেছে এইগুলো জানি মনে হয় মানে এদের ড্র্যাগ ইনটু দিস, সেইটা কোনো দায়িত্ব কেউ নিতে চায় না।
কাবুল বিমানবন্দরের প্রবেশপথে পরপর 2 দফা বোমা বিস্ফোরণে এক মার্কিন সেনাসহ কমপক্ষে 13 জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এই হামলায় আহত হয়েছে মার্কিনী সহ আরও অর্ধশতাধিক। এই তথ্য নিশ্চিত করেছে পেন্টাগন। যুক্তরাষ্ট্র বলছে আত্মঘাতী বোমা হামলা ও গুলি চালানো হয়েছে। বারবার সতর্কতার মধ্যে এই হামলার ঘটনা ঘটল। এখনও এই হামলার দায় কেউ স্বীকার করেনি। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর এই প্রথম বড় ধরনের কোনো হামলা হলো। কয়েকদিন ধরেই কাবুল বিমানবন্দর এলাকায় জঙ্গি গোষ্ঠী আইএস হামলা চালাতে পারে বলে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। এমনকি মার্কিন নাগরিকদের বিমানবন্দর এলাকায় এড়িয়ে চলার আহ্বান জানানো হয়। 31 আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের বিষয়ে অনড় অবস্থানে তালেবান নির্ধারিত সময়ের পর সংঘাতে জড়ানোর হুঁশিয়ারিও দিয়েছে গোষ্ঠীটি। এদিকে পুরোদমে উদ্ধার অভিযান চললেও কাবুল বিমানবন্দরে জড়ো হওয়া সব আফগান নাগরিক দেশ ছাড়তে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আতঙ্ক উদ্বেগের মধ্যে হাজারো মানুষ দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। অনেকেই অস্থিরতার সুযোগে উন্নত দেশে পাড়ি জমাতে চাইছেন। তাদের হাতে বৈধ কাগজপত্র নেই, কিন্তু ইলেকট্রিক বা ফোন বিল দেখিয়ে ঢুকতে চাচ্ছেন এয়ারপোর্টে। এমনকি নর্দমার হাঁটু পানিতে দাঁড়িয়ে অপেক্ষা করতে তাদের কোনো দ্বিধা নেই। সাথে থাকা খাবার শেষ হয়ে আসায় কিনতে হচ্ছে বাইরের খাবার। এই সুযোগ নিচ্ছে একটি অসাধু চক্র। তারা একটি পানির বোতল বিক্রি করছে $40, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,500 টাকা। এক প্লেট ভাত খেতে খরচ করতে হবে $100 বা 8,500 টাকা। কাবুল বিমানবন্দরের দিকে ভিড় বেড়েই চলেছে। দিন দিনই খারাপ হচ্ছে পরিস্থিতি। সবচেয়ে দুর্দশায় নারী ও শিশুরা। অনেকের সাথে থাকা অর্থ ফুরিয়ে আসছে। এক বোতল পানি বিক্রি হচ্ছে $40, এক প্লেট ভাতের দাম রাখছে $100। আফগান মুদ্রায় নয়, বরং ডলারের বিনিময়ে কিনতে হবে, যা সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে। কিছু ব্যাংক খুললেও এখনও লেনদেন হচ্ছে না আফগানিস্তানের কোনো ব্যাংকে। বুধবার কাবুলে বিভিন্ন ব্যাংকের সামনে গ্রাহকদের লম্বা লাইন দেখা যায়। তালেবানদের ঘোষণা অনুযায়ী বুধবার সব ব্যাংক খোলার কথা ছিল। ভোর থেকেই ছুটতে থাকে মানুষ। সব ব্যাংকের সামনেই উপচে পড়া ভিড় ছিল, তবে বহু লোক সমাগম হলেও লেনদেন হয়নি। বেশিরভাগ ব্যাংকের গেট বন্ধ ছিল। সোমবার দেশটির গভর্নর হিসেবে মোহাম্মদ ইদ্রিসের নিয়োগ চূড়ান্ত করে তালেবান। বেশ কিছুদিন ব্যাংক বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছে আফগানিস্তানের লাখ লাখ মানুষ। এরই মধ্যে অস্বাভাবিক হারে বেড়ে গেছে নিত্যপণ্যের দাম। তালেবান ক্ষমতা নেওয়ার পর গত 10 দিনে তেল ও চালের দাম বেড়েছে 10 থেকে 20% পর্যন্ত। আফগানিস্তানের পানশির উপত্যকা ঘিরে অচল অবস্থা এখনও কাটেনি। ছোট প্রদেশটিকে ঘিরে রেখেছে তালেবান সদস্যরা। বন্ধ খাবার ও জ্বালানি সরবরাহ। আর প্রদেশের প্রবেশ পথে কড়া পাহারায় পানশিরের প্রতিরোধী বাহিনী। কিন্তু গণমাধ্যম বলছে বৃহস্পতিবার তালেবানের সাথে আলোচনায় বসেছে পানশিরের একটি প্রতিনিধি দল। উপত্যকার নেতারা ছাড়াও দলটিতে রয়েছেন ঘানি সরকারের বেশ কয়েকজন এমপি। তালেবানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মৌলভী আমির খান মোত্তাকি। মূলত রক্তপাত এড়াতেই সমঝোতা আলোচনার দিকে এগোলেন তালেবান বিরোধী প্রতিরোধে ডাক দেয়া পানশিরের নেতা আহমেদ মাসুদ। একদিন আগেই তিনি জানিয়েছেন কোনোভাবেই তালেবানদের কাছে আত্মসমর্পণ করবেন না। তবে বিশ্লেষকরা বলছেন সীমিত সামর্থ্য নিয়ে এই মুহূর্তে সংঘাতে জড়াবেন না মাসুদ। 31 আগস্টের পরও মার্কিনী এবং যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ঝুঁকিতে থাকা আফগানদের নিরাপদে দেশ ত্যাগের সুযোগ দেবে তালেবানরা। বুধবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে সমঝোতার তথ্য জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেন। গণমাধ্যমকে তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত মার্কিনী এবং দেশ ত্যাগে ইচ্ছুক আফগানদের সরানো শেষ না হবে ততদিন পর্যন্ত কোনো সময়সীমা মানা হবে না। তালেবানও সেফ প্যাসেজ তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। 15 আগস্ট কাবুলে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর দেশ ছাড়ার হিড়িক পড়ে আফগান নাগরিকদের মাঝে। For the remaining roughly 1,000 contacts, আফগানিস্তানে অন্তত 1,500 মার্কিনী এখনো আটকা। তাদের উদ্ধারে সব রকম চেষ্টা চলছে। একটি বিষয় স্পষ্ট করতে চাই, যতদিন মার্কিন নাগরিক এবং দোভাষীদের উদ্ধার না করা যাবে ততদিন কোনো ডেডলাইন মানব না। 31 আগস্টের পরও চলবে উদ্ধার তৎপরতা। তালেবানও সর্বসম্মুখে প্রতিশ্রুতি দিয়েছে মার্কিনী, দেশ থেকে ইচ্ছুক আফগান এবং অন্যান্য দেশের নাগরিকদের নিরাপদে বের হওয়ার সুযোগ দিবে। there is no deadline. বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে গেল 3 অর্থ বছরের অডিট রিপোর্ট সহ সব এজেন্ডা। আঞ্চলিক ক্রিকেট কাঠামো বাস্তবায়ন করতে না পারার ব্যর্থতা স্বীকার করে বোর্ড সভাপতি জানিয়েছেন দ্রুতই এটি বাস্তবায়ন করা সম্ভব। এছাড়া সারা দেশ থেকে ক্রিকেটার তুলে আনতে মাঠ কেনার পরিকল্পনা করেছে বিসিবি। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয় যে এই কমিটির বড় অর্জন, সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। রিপ্লেসমেন্ট ছিল না, কিন্তু এখন আল্লাহর রহমতে বেশ কিছু প্লেয়ার আমাদের আছে। এটা ছিল যে ন্যাশনাল টিম 2টো টিম হওয়া উচিত বিদেশের মতো। আমি বলেছি যে খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন।
যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে আমাদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ। এই কোভিড-19-এর জন্য রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনটা করতে গিয়ে ইনিশিয়ালি আমরা যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ মনে হয় নাই যখন করতে যাই, বাট দুটো জায়গায় পাইলট স্টাডি হিসেবে ধরে নিয়ে আমরা যা দেখছি এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আগামী নির্বাচনে সভাপতি হিসেবে লড়তে চান না নাজমুল হাসান পাপন। ক্রিকেট থেকে দূরে থাকতে চিকিৎসকের পরামর্শ আর পরিবারের কথা ভেবেই এমন চিন্তা তার। তবে গঠনতন্ত্রে থাকলেও সহ সভাপতি হিসেবে গেল 4 বছরে কেন কাউকে নির্বাচন করতে পারেননি সেই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। গেল প্রায় 2 বছর বিসিবিতে অনুপস্থিত লোকমান ভূঁইয়া এখনও পরিচালক আছে বলে এজিএম শেষে জানিয়েছেন বোর্ড সভাপতি। বাংলাদেশ হারলে মেজাজ খারাপ হয়ে যায়। আমার বউ বাচ্চাটা কেউ আমার সামনে আসে না, ঠিক আছে? সো আমাকে ডাক্তারের একটা কিন্তু বারবার বলা হয়েছে যে এই ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যেতে, অন্তত বোর্ডে থাকলেও এই জিনিসগুলো যেন না করি। মানে জাস্ট আপনাদের ইনফরমেশনের জন্য বললাম, বলে রাখলাম। একটু ভিন্নতা পাবেন আপনারা ইলেকশন নিয়ে, এটাতে কোনো সন্দেহ নেই। অন্যান্য বারের মতো নাও হতে পারে, মানে দ্যাটস হোয়াট আই উইল প্রপোজ। আই হোপ এটা অ্যাকসেপ্টেড হবে, নাম্বার 1। করোনা আক্রান্ত হয়েছেন পাকিস্তানের কোচ মিসবাহ উল হক। মঙ্গলবারই উইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে দেশে ফেরার আগে নিয়ম মেনে করোনা টেস্ট করা হয় পাকিস্তান দলের, যেখানে করোনা সংক্রমণ ধরা পড়ে দলের হেড কোচ মিসবাহ উল হকের শরীরে। হেড কোচের পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও। আপাতত তার দেশে ফেরা হচ্ছে না, জ্যামাইকাতে থাকতে হবে 10 দিনের কোয়ারেন্টাইনে। নেগেটিভ ফল পেলেই কেবল পাকিস্তানে তিনি ফিরতে পারবেন। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক টেড ডেক্সটার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। ইংল্যান্ডের হয়ে 62টি টেস্ট খেলেছেন তিনি, যার 30টিতেই নেতৃত্ব দিয়েছেন দলকে। 4502 রানের পাশাপাশি উইকেট নিয়েছেন 66টি। প্রথম শ্রেণীর ক্রিকেটে মাত্র 12 বছরই করেছিলেন 21,000 রান। উইকেট নিয়েছেন 419টি। 1962-63 অ্যাশেজে অস্ট্রেলিয়ার মাটিতে দলকে নেতৃত্ব দিয়েছেন। করেছিলেন 481 রান, যা যে কোনো ইংলিশ অধিনায়কের সর্বোচ্চ সংগ্রহ। এছাড়া টেস্ট ক্রিকেটারদের র্যাঙ্কিং পদ্ধতিও চালু করেছিলেন ডেক্সটার, যা পরবর্তীতে আইসিসি গ্রহণ করে। চট্টগ্রামে জলাবদ্ধতার মধ্যে নালায় পড়ে নিখোঁজ সবজি বিক্রেতার খোঁজ 2 দিনেও মেলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরিরা সম্ভাব্য সব জায়গায় খুঁজলেও তার সন্ধান মিলছে না। হতভাগ্য এই ব্যক্তির পরিণতি কি হয়েছে কেউ জানে না। খালপাড়ে দিনভর অপেক্ষায় দেখা যায় স্বজনদের। 2 মাসের মধ্যে এই ধরনের 2টি ঘটনায় 3 জনের মৃত্যুতে বেশ ক্ষুব্ধ বন্দরনগরীবাসী। এখানেও মানে যে জায়গায় পড়ছে সেই জায়গায় আমরা চালিয়ে ফেলছি। কালকে রাতকেও আমরা প্রায় রাতের 9টা বাজে ওইখানে ট্রাই করছি। এই যে একটা সাধারণ মানুষ যে পরে তার জীবনটা চলে গেল, তার ফ্যামিলির দায়ভারটা নেবে কি? কোনো কিছু না দেওয়ার কারণে তো এই দুর্ঘটনাটা হয়েছে, তো দায়িত্ব এদের। প্রচুর পরিমাণে বৃষ্টিও হয়েছে, আবার পানির স্রোতের পরিমাণও বেড়েছে। সে কারণে আসলে চিন্তা করতে মানে আমরা ধারণা করছি যে হয়তো এটা কর্ণফুলী নদীতেই গিয়ে কি পড়েছে কিনা। দেশের মধ্যাঞ্চলে প্রধান প্রধান নদ নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাজবাড়ীতে গোয়ালন্দে পদ্মার পানি বিপদসীমার 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তীরবর্তী নিচু এলাকা ও চরাঞ্চল তলিয়ে গেছে। চর আর নিম্নাঞ্চলের পর নতুন নতুন এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন মানুষ। দুর্ভোগ বাড়ছে দিন দিন। পানি বাড়ছে পদ্মার সুরেশ্বর ও আরিচা পয়েন্টে। যমুনা, ধলেশ্বর, গড়াই, আত্রাই, মেঘনা সহ কয়েকটি নদীর পানি নিচু এলাকায় ঢুকে পড়েছে। পানি বৃদ্ধি অব্যাহত আছে খুলনা বিভাগের নদী রূপসা ও পশুর ও বেতনায়। এদিকে ফেনীর ফুলগাজী উপজেলার মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাংশ ভেঙে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, বুধবার রাত 8:30টায় পাহাড়ি ঢল ও উজানের পানির চাপে মুহুরী নদীর ফুলগাজী সদর ইউনিয়নের জয়পুর অংশের একটি বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে ফুলগাজী সদর ইউনিয়নের জয়পুর, ঘনিয়ামোড়া, পূর্ব ঘনিয়ামোড়া ও কিসমত ঘনিয়াপাড়া গ্রাম প্লাবিত হয়েছে। মুহুরী নদীর পানি বিপদসীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় এই ভাঙন হয়েছে। উজানে বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে যাবে বলে আশা স্থানীয়দের। শরীয়তপুরের জাজিরায় এখনই চালু হচ্ছে না নতুন ফেরিঘাট। বৃহস্পতিবার দুপুরে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও জেলা প্রশাসনের সমন্বয়ে একটি ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচলের কথা থাকলেও পরে আর ফেরি ছাড়া হয়নি। জেলা প্রশাসক জানান, ফেরি চলাচলের চ্যানেলে নাব্য সংকট দেখা দিয়েছে। খনন শেষে স্বাভাবিক পরিস্থিতি ফিরলে ফেরি চলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে। 5 সেপ্টেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের সভা শেষে এই বিষয়ে পরিষ্কার হওয়া যাবে বলে জানায় তারা। পদ্মায় তীব্র স্রোতের কারণে শিমুলিয়া বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পরিকল্পনা অনুযায়ী মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ছেড়ে যাওয়া নৌযান মাদারীপুরের পরিবর্তে শরীয়তপুরের নতুন ঘাটে ভেড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদরঘাটে ইসলামিয়া কলেজ ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কথা কাটাকাটির জেরে এই ঘটনার সূত্রপাত। এ সময় এক পক্ষ অন্য পক্ষকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটতে থাকলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানায় ঘাট দখল নিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এই সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গাজীপুরের শ্রীপুরে কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে অন্তত 7 জন আহত হয়েছে। এ সময় 5টি মোটরসাইকেল ভাঙচুর, কার্যালয় ও বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে এক পক্ষ অন্য পক্ষের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। পরে দুই পক্ষের সংঘর্ষে 7 জন আহত হয়। আহতদের শ্রীপুর, ময়মনসিংহ ও ঢাকার 3টি হাসপাতালে পাঠানো হয়েছে। বিপুল পরিমাণ বিদেশি মদসহ 3 জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার রাতে গুলশানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে কালাম রিয়েল এস্টেটের মালিকের ছেলে ফয়সালও রয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, ফয়সাল গুলশান এলাকার বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিত। ভাড়া করা বাসায় সে বিদেশি বিভিন্ন ধরনের মাদক মজুত করত। তার 2 ড্রাইভারের মাধ্যমে সে রাজধানীর বিভিন্ন এলাকায় এসব মাদক সরবরাহ করত। ফয়সালের বাসা ও গোডাউনে অভিযান চালিয়ে 150 বোতল মদ ও 100 ক্যান বিয়ার জব্দ করা হয়। এখন তো ডেইলি টেলিভিশনে বিভিন্ন রকম জিনিস দেখতেছি, এতে করে আমরা নিজেরাও একটু ওয়ারিড যে আমাদের এখানে কোনো কিছু হচ্ছে কিনা, কিন্তু যাচাই করার মতন কোনো স্কোপ সুযোগও করি নাই, আমরা বলিও নাই কিছু করবার জন্য। আমরা তার গাড়ির ভিতরে মদ পেয়েছি, তার উপরে অফিসে মদ পেয়েছি, আবার এখানে এসে দেখি যে এখানে হিউজ পরিমাণ সে আলমারির ভিতরে, তার লকারের ভিতরে সুটকেস, লকার বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সে মদ স্টক করেছে। কারিগরি ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের ব্যস্ত মহাসড়কে অবতরণে বাধ্য হলো একটি বিমান। স্থানীয় সময় মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রাস্তায় চলমান কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহত হন 2 জন, তবে বিমানের পাইলট ও একমাত্র যাত্রী অক্ষত আছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করে রাস্তায় সিঙ্গেল ইঞ্জিনের PA-32 বিমানটিকে নেমে আসতে দেখেন তারা। কয়েকটি গাড়িকে ধাক্কা দেওয়ার পর আবারও রাস্তার ডিভাইডারে সেটি আটকে যায়। এ সময় এর একটি পাখাও ভেঙে যায়। রাস্তায় দেখা দেয় দীর্ঘ যানজট। কেন বিমানটি জরুরি অবতরণে বাধ্য হলো তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির কারণে মেক্সিকোতে আশ্রয় পড়ল নৌবাহিনীর হেলিকপ্টার। বুধবার স্থানীয় গণমাধ্যম প্রকাশ করে সেই ভিডিও। হারিকেন গ্রেসের আঘাতে বিপর্যস্ত এলাকায় ত্রাণ সরবরাহ এবং উদ্ধার কাজ পরিচালনা করছিল উড়োযানটি, কিন্তু উড্ডয়নের পরই তাতে যান্ত্রিক গোলযোগ লক্ষ্য করেন পাইলট। সাবধানে অবতরণের চেষ্টা করলেও সেটি আছড়ে পড়ে আগুয়া ব্ল্যাঙ্কা শহরে। এই দুর্ঘটনায় কেউ প্রাণ হারাননি, তবে গুরুতর আহত হয়েছেন 3 আরোহীর সবাই। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবারও বিক্ষোভ সহিংসতায় উত্তাল গাজা উপত্যকা। বুধবারও ইসরায়েলি বাহিনীর হামলায় গুরুতর আহত হন 9 ফিলিস্তিনি। হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। বিভিন্ন এলাকায় এবং কর্মসূচির বিরুদ্ধে অবরোধ দেয় প্রতিবাদে নামেন ফিলিস্তিনিরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা বুলেট এবং টিয়ার গ্যাস ছোড়ে ইসরায়েলি বাহিনী। তাদের অভিযোগ, সেনাদের লক্ষ্য করে ইটপাটকেল এবং আগুন লাগিয়ে টায়ার ছুড়ে মারছিল বিক্ষোভকারীরা। প্রতিরোধ গড়ে তুলতে এই হামলা। গেল শনিবারও ইসরায়েলি বাহিনীর হামলায় আহত হন কমপক্ষে 41 ফিলিস্তিনি। প্রাণ হারান এক কিশোরসহ চিকিৎসারত 2 ব্যক্তি। নাইজেরিয়ায় এক গ্রামে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছে 36 জন। ধ্বংস করা হয়েছে গ্রামের বেশিরভাগ বাড়িঘর। বুধবার এই তথ্য নিশ্চিত করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মধ্যাঞ্চলীয় জোস শহরের একটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার গভীর রাতে হামলা হয় ইয়েলওয়া জঙ্গম নামের একটি গ্রামে। এলোপাতারি গুলিতে হতাহতের ঘটনা ঘটে। আগুন লাগিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি বাড়িতে। অঞ্চলটিতে প্রায় জাতিগত দাঙ্গার শিকার হয় গ্রামগুলো। মূল বিরোধ হাউসা ও ফুলানি গোষ্ঠীর মধ্যে, তবে ছোট ছোট আরও অনেক গোষ্ঠীর সংঘাত ও নিয়মিত ঘটনা সেখানে। একের পর এক দাঙ্গা হামলার প্রতিবাদে জোস শহরে সরকারি ভবনের বাইরে বিক্ষোভ করেছেন বাসিন্দারা। ব্রাজিল আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ এবার মাঠে বসে দেখার সুযোগ পাবে দর্শকরা। 5 সেপ্টেম্বর রাত 1টায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সাও পাওলোতে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে ব্রাজিল। করিন্থিয়ান স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে 12,000 দর্শককে মাঠে বসে 2 চিরপ্রতিদ্বন্দ্বী লড়াই দেখার সুযোগ করে দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। মঙ্গলবার ফুটবল প্রেমীদের এই সুখবর দিয়েছে CBF। করোনা মহামারীর কারণে এর আগে ব্রাজিলে অনুষ্ঠিত কোপা আমেরিকার আসর হয়েছে দর্শক শূন্য স্টেডিয়ামে।
অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ড্র, যেখানে গ্রুপ এ তে পড়েছে গেলবারের দুই সেমিফাইনালিস্ট পিএসজি ও ম্যানচেস্টার সিটি। তবে কঠিন গ্রুপে পড়েছে সাবেক চ্যাম্পিয়ন লিভারপুল। বি গ্রুপে তাদের প্রতিপক্ষ লা লিগা চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ, এসি মিলান ও পোর্তো। টুর্নামেন্টের সফলতম দল রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান ও শাখতার দোনেৎস্ক। গ্রুপ ইতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে লড়াই হবে বার্সেলোনার, আর চেলসি ও ইউভেন্টাস পড়েছে এইচ গ্রুপে। অন্য দুই প্রতিপক্ষ জেনিত সেন্ট পিটার্সবার্গ ও মালামো। বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত এই অনুষ্ঠানে উয়েফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন চেলসির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিও। সেরা কোচ হয়েছেন চেলসির টমাস টুখেল। এদিকে উয়েফা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেল ডেনমার্ক। বৃহস্পতিবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয় এই অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠান। ইউরোতে ম্যাচ চলাকালীন সময় হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েছিলেন ডেনমার্কের স্ট্রাইকার ক্রিশ্চিয়ান এরিকসন। জীবনের মূল্য যে সব থেকে বেশি, সেই দিন মাঠেই তার প্রমাণ পেয়েছে ফুটবল বিশ্ব। আর সেই ঘটনার প্রতি সম্মান রেখে এবার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হলো ডেনমার্ক ফুটবল দলকে। অ্যাওয়ার্ডটি তুলে দিয়েছেন উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেডিন। এই পুরস্কার থেকেও ডেনমার্কের বেশি কিছু প্রাপ্য বলে জানিয়েছেন তিনি। বিএনপি এখন মুক্তিযুদ্ধে পরাজিত সাম্প্রদায়িক অপশক্তির মুখপাত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি পরাজিত অপশক্তির স্বার্থ রক্ষার রাজনীতি করতে গিয়ে নিজেদের পরিচয় এবং অবস্থান ভুলে গেছে। বৃহস্পতিবার বিআরটিসির শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না। বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, তাদের এই বক্তব্য নিজেদের স্বাধীনতা বিরোধী চরিত্রকে জনগণের কাছে আবারও স্পষ্ট করেছে। তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে তারা পোস্ট কোভিড জটিলতার মতো মুক্তিযুদ্ধে পরাজিত অপশক্তির সাথে থেকে রাজনীতি করে মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ক জটিলতায় পরাজিত অপশক্তির স্বার্থ রক্ষা রাজনীতি করতে গিয়ে তারা এখন নিজেদের পরিচয় অবস্থানও ভুলে গেছে। চট্টগ্রামে সিআরবিতে প্রকৃতি পরিবেশ ধ্বংস করে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে 14টি লায়ন্স ও লিও ক্লাব। এতে অংশগ্রহণকারীরা বলেন, বন্দরনগরীর ফুসফুস হিসেবে পরিচিত সিআরবি ধ্বংস নয়, রক্ষা করতে হবে। সিআরবি প্রকৃতির দান, অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের আধার। আরেকটি সিআরবি সৃষ্টি করার ক্ষমতা মানুষের নেই। এখানে হাসপাতাল নির্মাণের আত্মঘাতী সিদ্ধান্ত বাতিলের দাবি জানান লায়ন্স ক্লাবের নেতারা। এ সময় জেলা লায়ন গভর্নর আল সাদাত দোভাষ, শামসুদ্দিন সিদ্দিকী, মহিউদ্দিন চৌধুরী সহ অন্যরা বক্তব্য রাখেন। দিনাজপুরে মা ছেলেকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের চেষ্টা মামলায় চিরির বন্দরে ঘটনাস্থল পরিদর্শন করেছে ডিবির 8 সদস্যের তদন্ত দল। বৃহস্পতিবার চিরির বন্দরে নান্দেরাই এলাকায় অপহৃতদের বাসায় যান ডিবির ওসি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বের তদন্ত দল। সেখানে মা ও ছেলের সাথে কথা বলেন তারা, স্থানীয়দের কাছ থেকেও তথ্য সংগ্রহ করেন। এর আগে গ্রেপ্তার 5 আসামির একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বুধবার রাতে রেকর্ড করা হয় ফসিউল আলম পলাশের জবানবন্দি। সোমবার চিরির বন্দরের নান্দেরাই গ্রামে একটি বাড়ি থেকে মা জোহরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে আটক করে নিয়ে যায় রংপুর সিআইডির এএসপি শাহরিয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুর ফারুক। পরে জাহাঙ্গীরের মোবাইল থেকে স্বজনদের কাছ থেকে ফোন করে 50 লাখ টাকা দাবি করেন তারা। মেহেরপুরে সিটি ব্যাংকের এক এজেন্টকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার খোকসা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে সিটি ব্যাংকের এজেন্ট খাদেমুল ইসলাম ব্যাগে টাকা নিয়ে গাংনী এজেন্ট ব্যাংকে যাচ্ছিলেন। সদর উপজেলার খোকসা গ্রামে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে গুলি করে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সময় খাদেমুল ইসলামের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেলে নেওয়ার পথে মারা যান খাদেমুল ইসলাম। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম মহানগরীতে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার দুপুরে নগরীর আগ্রাবাদ মোড় থেকে এই কার্যক্রম শুরু করেন নেতাকর্মীরা। নালা নর্দমায় ফগার মেশিন দিয়ে স্প্রে করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে মশারি ও লিফলেট বিতরণ করা হয়। ডেঙ্গুর উপদ্রব বেড়ে যাওয়ায় এই কর্মসূচি বলে জানিয়েছেন আয়োজকরা। করোনা ভাইরাসে মোট প্রাণহানি 45 লাখের বেশি। দীর্ঘ 3 মাস পর আবারও দিনে 11,000-এর উপর মৃত্যু দেখেছে বিশ্ব। দৈনিক মৃত্যু সংক্রমণ শনাক্তে আবারও শীর্ষে যুক্তরাষ্ট্র। 24 ঘন্টায় দেশটিতে মারা গেছেন 1300-র কাছাকাছি মানুষ। শনাক্ত হয়েছেন 1,72,000-এর মতো। এদিন ইন্দোনেশিয়ায় মৃত্যুবরণ করেন 1000-এর ওপর। ভারতে কিছুটা বিরতির পর আবারও বেড়েছে করোনার বিস্তার। আরও 46,000 মানুষের দেহে মিলেছে ভাইরাস। এদিন প্রাণ গেছে 6 শতাধিক মানুষের। বুধবার মেক্সিকোতে 940, ব্রাজিলে 900, রাশিয়ায় 8 শতাধিক ও ইরানে 665 জনের মৃত্যু লিপিবদ্ধ হয়েছে। বিশ্বজুড়ে মোট শনাক্ত 21,47 লাখের ওপরে।
boosters, first of all. বুস্টার ডোজের সুযোগ সুবিধার ব্যাপারে কোনো উপসংহারে পৌঁছানো যাচ্ছে না, এমনকি মানব শরীরের জন্য তৃতীয় টিকা কতটা নিরাপদ সেটাও জানা নেই। দ্বিতীয় সমস্যাটি হলো, যেখানে বিশ্বের বেশিরভাগ দেশ ভ্যাকসিন কিনতে পারছে না, সেখানে গুটি কয়েক রাষ্ট্রে দেয়া হচ্ছে বুস্টার ডোজ। তাই মহামারী মোকাবেলায় সত্যিকারের সম্প্রীতি প্রয়োজন। করোনা টিকার অপচয় রোধে বিশেষ এক যন্ত্র বানিয়েছেন থাইল্যান্ডের গবেষকরা। অটোভ্যাক নামের এই মেশিন ব্যবহার করলে নষ্ট হবে না টিকার এক ফোঁটাও। ম্যানুয়ালি অর্থাৎ হাতে বের করলে অ্যাস্ট্রাজেনেকার একটি ভায়াল থেকে 10 ডোজ টিকা নেওয়া যায়, কিন্তু অটোভ্যাক নামের এই রোবোটিক আর্ম প্রতি ভায়াল থেকে টিকা সংগ্রহ করতে পারে 12 ডোজ। এতে এক বিন্দু টিকাও অপচয় হয় না। এর ফলে অতিরিক্ত 20% টিকা দেওয়া যাবে প্রতিটি ভায়াল থেকে। টিকা সাশ্রয়ের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের উপরও চাপ কমাবে এই মেশিন। এরই মধ্যে থাইল্যান্ডের কিছু টিকাদান কেন্দ্রের ব্যবহার শুরু হয়েছে। সিরিঞ্জের মতো যন্ত্রাংশ সহ অটোভ্যাক মেশিনের দাম পড়বে $76,000। প্রতিটি ভায়াল থেকে অতিরিক্ত 20% টিকা পাওয়ার গ্যারান্টি দেয় মেশিন। 10 ডোজের বদলে পাওয়া যাবে 12 ডোজ। টিকা সংকটের সময় এটা খুবই গুরুত্বপূর্ণ। একটি ভায়ালের ক্ষেত্রে হয়তো পরিমাণটুকুকে খুব কম মনে হবে, কিন্তু বৃহৎ পরিসরে তাকালে দেখবেন অটোভ্যাক ব্যবহারে 10 লাখ মানুষের জন্য টিকা কিনে প্রয়োগ করা যাবে 12 লাখ মানুষকে। এতে স্বাস্থ্যকর্মীদের হিউম্যান এররেরও আশঙ্কা আছে। তাছাড়া এক ফোঁটা টিকাও অনেক গুরুত্বপূর্ণ। এই মেশিন ব্যবহারে নার্সদের ওপর চাপ কমবে। প্রয়োগের জন্য স্বয়ংক্রিয়ভাবেই সিরিঞ্জ প্রস্তুত থাকবে। দূষিত হওয়ার আশঙ্কায় মডার্নার 16 লাখের বেশি ভ্যাকসিন ডোজ প্রয়োগ স্থগিত রেখেছে জাপান। বৃহস্পতিবার এই ঘোষণা আসে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 5,60,000 ভায়াল রয়েছে এমন একটি ব্যাচে পাওয়া গেছে রহস্যজনক উপাদান। ধারণা করা হচ্ছে উৎপাদক স্থান স্পেন থেকেই দূষিত হয়েছে ভ্যাকসিনগুলো। অবশ্যই এই ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। দেশটিতে করোনার টিকা বিক্রি বন্টনের সাথে জড়িত তাকেদা ফার্মাসিউটিক্যালসের সাথে যৌথভাবে বিষয়টি তদন্ত করছে মডার্না। জরুরি সতর্কতা হিসেবে 3 ব্যাচ ভ্যাকসিন পাঠানো স্থগিত রেখেছে প্রতিষ্ঠানটি। জাপানের গণমাধ্যম বলছে 7টি ভ্যাকসিন সেন্টারের 39টি ভায়ালে শনাক্ত হয়েছে অনাকাঙ্ক্ষিত উপাদানটি। আবারও খেলার খবর, জাতীয় নারী হকি দলের 5 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে মাহমুদুর রহমান মমিন একাদশ। শামসুল বাড়ি একাদশকে তারা হারিয়েছে 3-0 গোলে। জাতীয় নারী হকি দলের চলমান ক্যাম্পে থাকা খেলোয়াড়দের 2টি দলে ভাগ করে এই সিরিজ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। বাংলাদেশ সেনাবাহিনী আন্তঃক্লাব শুটিং প্রতিযোগিতা 2021-এর বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই পুরস্কার তুলে দেন সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার। আর্মি শুটিং রেঞ্জে 46 স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতায় 98 জন প্রতিযোগী 7টি ভিন্ন ভিন্ন ইভেন্টে অংশ নেয়। এতে সর্বমোট 6,246 পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম সেনা শুটিং ক্লাব। ব্যক্তিগত পর্যায়ে বিজয়ীদের স্বর্ণপদক দেওয়া হয়। অনুষ্ঠানে লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার বলেন, কমনওয়েলথ গেমসকে সামনে রেখে শুটারদের প্রস্তুত করা হচ্ছে। জাতিকে আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে একটা বড় কিছু উপহার দিতে পারি। কমনওয়েলথ বা অলিম্পিক, পরবর্তী কমনওয়েলথ অলিম্পিক টার্গেট করে যদি আমরা এগিয়ে যাই, আমাদের কয়েকজন শুটারকে সেভাবে করে তৈরি করি, অবশ্যই আমরা সেটা অর্জন করতে পারবো। ইউভেন্টাস ছাড়তে চাইছেন তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু তাকে নাকি কোনো ক্লাব নিতেই চাইছে না। রোনালদোর জন্য ক্লাব খুঁজতে এরই মাঝে তুরিনে পৌঁছেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস। গুঞ্জন ছিল দলবদল করে CR7 যেতে পারেন PSG, রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি, এই 3 ক্লাবের কোনো একটিতে। কিন্তু মেসি PSG-তে যোগ দেয় রোনালদোর প্রতি এখন আর কোনো আগ্রহই নেই ক্লাবটির। রিয়াল মাদ্রিদ জানিয়েছেন তারা চাইছেন না CR7-কে। ম্যানচেস্টার সিটিকে প্রস্তাব দিয়েছিল মেন্ডেস, তবে এখন পর্যন্ত কোনো উত্তর আসেনি ইউভেন্টাসের কাছে। ম্যানচেস্টার সিটির পর এবার জাতীয় দলের হয়ে কোচিং করাতে চান স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। সম্ভাব্য জাতীয় দল হতে পারে ব্রাজিল, আর্জেন্টিনা অথবা স্পেন। সম্প্রতি এক অনুষ্ঠানে গার্দিওলা জানিয়েছেন এবার ক্লাব ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি। কোনো দক্ষিণ আমেরিকার অথবা ইউরোপীয় দলের হয়ে কোচিংয়ের সব অভিজ্ঞতায় তিনি নিতে চান। এর আগে গার্দিওলা ব্রাজিলের কোচ হচ্ছেন এমন গুঞ্জন উঠেছিল, কিন্তু কোনো বিদেশির ব্রাজিলের কোচ হওয়ার রেকর্ড নেই। তবে আর্জেন্টিনায় তার কোচিং করানোর কারণ হতে পারে সেখানে রয়েছে তার প্রিয় তারকা লিওনেল মেসি ও সার্জিও অ্যাগুয়েরো। তাছাড়া ইউরোপীয় দল হিসেবে স্পেনের নামও রয়েছে এই তালিকায়। রাজধানীর মিরপুরে ভয়াবহ গ্যাস লাইন বিস্ফোরণে নারী ও শিশুসহ 7 জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক, চিকিৎসা দেওয়া হচ্ছে ICU-তে।
বুধবার রাত 11:30টার দিকে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিস বলছে, গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণের কথা বলা হলেও তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে। চট্টগ্রামে বিভিন্ন সংস্থা এবং গ্রাহকদের মধ্যে বীমা দাবির চেক হস্তান্তর করেছে রাষ্ট্রায়ত্ত জীবন বীমা কর্পোরেশন। চট্টগ্রামে আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষ, মেঘনা পেট্রোলিয়াম, চট্টগ্রাম ওয়াসা সহ সরকারি বিভিন্ন সংস্থাকে গ্রুপ বীমা দাবির চেক হস্তান্তর করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। এছাড়া বেশ কয়েকজনকে হস্তান্তর করা হয় মরণোত্তর বীমা দাবির চেক। প্রান্তিক পর্যায়ের পোল্ট্রি ও ডেইরি খামারিদেরকে প্রণোদনা প্রদান সংক্রান্ত মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে। কর্মকর্তারা জানান, খামারিদের নগদ প্রণোদনা প্রদানে ভুলভ্রান্তি এড়াতে ডিকে অ্যাপস ব্যবহার মাঠ পর্যায়ের জন্য ইতিবাচক সংযোজন। এতে করে খামারি সহ এই খাত সংশ্লিষ্ট সবাই সুফল ভোগ করবেন। সিরাজগঞ্জের বেলকুচিতে বিভিন্ন দপ্তর ও স্থান পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির। বেলকুচিতে পৌঁছানোর পর তাকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়র। পরে তিনি বেলকুচির আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ, চক্ষু হাসপাতাল, পৌরসভা পরিদর্শন শেষে আশ্রয়ণ প্রকল্প 2-এর ভূমিহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ করেন। এ সময় জেলা প্রশাসক সহ উপজেলা ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবারও বিপুল পরিমাণ মাদক জব্দ হয়েছে কলম্বিয়ায়। সশস্ত্র গোষ্ঠী ফার্কের সাথে সম্পর্কিত একটি চক্রের কাছ থেকে উদ্ধার হয় 1.2 টন কোকেইন, যার বাজার মূল্য $4,20,00,000। কলম্বিয়া সামরিক বাহিনীর অভিযানে উদ্ধার হয় এগুলো। একটি নৌকায় বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল বস্তা বস্তা কোকেইন। 30 লাখ ডোজেরও বেশি ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। লক্ষ্য ছিল মধ্য আমেরিকার বিভিন্ন দেশে পাচার। অভিযানে কলম্বিয়ার এক নাগরিক ও 2 বিদেশিকে আটক করেছে সেনারা। সম্প্রতি লাতিন ও মধ্য আমেরিকায় ব্যাপক জোরদার করা হয়েছে মাদক বিরোধী অভিযান। কখনো আবার ইউরোপ আমেরিকার সহায়তায় চলে যৌথ অভিযানও। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন থেকে সেরেনা উইলিয়ামস নিজের নাম প্রত্যাহার করেছেন। এমন ঘোষণার ঘণ্টা খানেক পর তার বোন ভেনাস উইলিয়ামসও পায়ের ইনজুরির আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। 5 গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ভেনাস উইলিয়ামস পায়ে গুরুতর ইনজুরির কারণে ইউএস ওপেন থেকেও নিজের নাম প্রত্যাহার করেন। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে খেলতে না পারার কথা জানিয়ে দুঃখ প্রকাশ করেন ভেনাস। সেই সাথে সুস্থ হয়ে দ্রুত টেনিস কোর্টে ফেরার আশার কথা জানিয়েছেন তিনি। সেরেনা ভেনাসের মতো ইনজুরির কারণে এর আগে আসর থেকে নাম প্রত্যাহার করেছেন রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের মতো তারকারা। 30 আগস্ট থেকে শুরু হবে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন। টেনিস ইতিহাসের 52 বছরের রেকর্ড ছোঁয়ার সুযোগ সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচের সামনে। এবারের ইউএস গ্র্যান্ড স্ল্যাম জিতলেই ক্যালেন্ডার ইয়ার গ্র্যান্ড স্ল্যাম অর্থাৎ মৌসুমে 4 গ্র্যান্ড স্ল্যাম জয়ের কীর্তি করবেন জোকোভিচ। এবছরের অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের শিরোপা আছে জোকোর। সম্প্রতি উইম্বলডন শিরোপা জিতে এগিয়ে যান নিজের প্রথম ক্যালেন্ডার ইয়ার গ্র্যান্ড স্ল্যাম অর্জনের পথে। এর আগে 1969 সালে কিংবদন্তি রড লেভারেজ ছিল 4টি গ্র্যান্ড স্ল্যাম জিতে ক্যালেন্ডার ইয়ার গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড। দর্শক, এই ছিল আজকের সব খবরে। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।